আঙ্কেল, আপনি বিশ্বাস করছেন না কেন? আপনারা যা ভাবছেন আমরা তো কিছুই করিনি। আপনারা সবাই আমাদেরকে সন্দেহ করে চলেছেন। জানি জানি, তোদের বানানো নাটক। তোরা কি করতে চেয়েছিলি আমরা সবাই জানি। এই যে ভাইরা, আপনারা কিছু বলছেন না কেন? এদের বিয়ে দিয়ে দিব, কাজী রাখেন। লোকটার কথা শেষ হতে না হতে একটা ছেলে কাজীকে ফোন করে শপিং মলে আসতে বলে। এখানে কি হলো কিছুই বুঝতে পারতেছেন না তো? তো আসেন আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসি। আমি শপিং মলে এসে মার্কেট করছিলাম। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য আমি চলে যাই। কোনটা লেডিস ওয়াশরুম আমি সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ দেখাই না। যেই ওয়াশরুমের দরজা ঢেলে ভিতরে ঢুকি, একটা মেয়ে আমাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। ওয়াশরুমের চারপাশে মানুষজন সব জড়ো হয়ে যায়। আর এমন অবস্থায় তারা সবাই ভাবে আমি আর মেয়েটা অনৈতিক কাজকর্ম করতে গিয়েছিলাম। এজন্যই তারা আমাদেরকে দুজনকে ধরে বিয়েদের কথা বলছে। আমি আর মেয়েটা তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা তো আমাদের কথা কোনো পাত্তাই দিচ্ছে না। একটু পর সেখানে কাজই চলে আসে, আমাকে আর মেয়েটাকে কবুল বলতে বলে। আমি আর মেয়েটা কবুল বলি না। তখন বসা থেকে ওই বৃদ্ধ লোকটা আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, ভালোই ভালোই কবুল বলবি, নাকি এর ব্যবস্থা নিতে হবে? বল তোরা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে পাকাতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। লোকটার কথা শুনে সবাই মজা নেয়। আমাদের দুজনকে সবাই অনেক কথা বলে। আমি নিজেকে সামলাতে না পেরে সবাইকে উদ্দেশ্য করে বলি, কি পেয়েছেন আপনারা? আমাদের কথার কোনো মূল্য নেই, তাই না? আমরা যে কখন থেকে বলছি আমরা কিছুই করিনি, তারপর আপনারা বিশ্বাস করছেন না কেন? আমাদের দুজনকে জোর করে বিয়ে দিতে নিয়েছেন, আমাদের কোনো মতামত নাই। আর এই যে কাজী সাহেব, আপনি জানেন না পাত্র পাত্রী রাজি না থাকলে কখনো বিয়ে পড়াতে হয় না? দাড়ি পেকে গেছে আপনার বোধহয় বিয়ে করাতে করাতে, কিন্তু আজ পর্যন্ত এই আইনটাই জানেন না। আমার কথা শেষ হতে না হতেই লোকটা আমার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গাল ধরে সেখানে বসে পড়ি। তখন এই বৃদ্ধ লোকটা আমাকে আর মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, চোরের মায়ের বড় গলা। চুর চুরি করেছিস, এখন অস্বীকার করছিস, তাই না? ভালোই ভালোই বিয়ে করবি, নাকি আমাদের ভয়ঙ্কর রূপ দেখাতে হবে? আগে ভালোই ভালোই কবুল বলে দেই। আমার কবুল বলা দেখে মেয়েটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর কান্না করছে। নিজেকে সামলে নিয়ে মেয়েটাও কবুল বলে দেয়। তারপর ইমাম সাহেব আমার আর মেয়েটার যেন সংসার সুন্দর হয় এই নিয়ে মোনাজাত করে দেয়। পুরো শপিং মলের মানুষেরা বোধহয় ফ্রি ফ্রি মুভি দেখছে। সবাই তাদের শপিং না করে আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওনার শুধু চোখ দেখা যাচ্ছে, মুখের বাকি অংশ দেখা যাচ্ছে না। মেয়েটা দেখতে কেমন এখনো পর্যন্ত দেখতে পারলাম না। গিয়েছিলাম তখনও তার মুখে নেকআপ লাগানো ছিল। নিশ্চয়ই মেয়েটা পর্দা করে। হাতে কালো পোশাক, পুরো শরীরটা ঢিলে ঢালা বোরকা দিয়ে আবদ্ধ। তারপর আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে মেয়েটার হাত ধরে শপিং মল থেকে বাইরে চলে আসি। বাইরে এসে ফুটপাতে দাঁড়িয়ে আছি। মেয়েটি আমার হাত থেকে ওনার হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, কি করলেন আপনি? আপনার কি কোনো হুঁশ জ্ঞান নেই? লেডিস ওয়াশরুমে ঢুকে পড়লেন না দেখে? এখন কি হবে? আপনি ভালোই ভালোই আমাকে ডিভোর্স দিবেন এক্ষুনি। বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি ওটা লেডিস ওয়াশরুম ছিল। জানতে পারলে কখনো ওয়াশরুমের পাশ দিয়েও যেতাম না। আর এত বড় কাণ্ড হয়ে গেল, মা বাবা যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। রাখেন আপনার বাবা মা। আমার মা বাবা আর ভাই যদি জানতে পারে নির্ঘাত আমার কপালে শনি আছে। এই বিষয়টা জানাজানি না করে নিজেদের মধ্যে রেখে দিলেই ভালো হয়। সময় মতো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। আচ্ছা,
তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি লোকের মুখে শুনেছি যে বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেয়া যায় না, তাই 6 মাস অপেক্ষা করতে হবে। আমরা আর এখানে কথা না বলি, এখনো অনেক লোক আমাদের দিকে তাকিয়ে আছে। এর থেকে চলেন একটা রেস্টুরেন্টে কিংবা পার্কে যাওয়া যাক। আমি তো এখানে নতুন এসেছি, তেমন কিছু একটা চিনি না। আমার কথায় সত্যি মেয়েটি রাস্তার সামনে গিয়ে একটা রিক্সা দাঁড় করায়। তারপর আমি রিক্সায় উঠে বসি। রিক্সা চলছে তার আপন গতিতে। মেয়েটির কাছ থেকে আমি অনেকটা দূরত্ব নিয়ে বসে আছি। কোথাও একটু ঝাঁকি লাগলে আমি রিক্সা থেকে পড়ে যাব। একটু পর গিয়ে রিক্সা একটা সুন্দর পার্কের সামনে থামে। রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিতে যাব, উল্টো মেয়েটা তার ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিয়ে দেয়। এদিক দিয়ে আমিও রিক্সাওয়ালাকে টাকা দিতে লাগি। দুজনের জোরাজোরিতে রিক্সাওয়ালা বুঝতে পারে না কার টাকা নেবে। তারপর আমার হাত থেকে টাকাটা নিয়ে চলে যায়। অন্যদিকে মেয়েটির টাকাটা না নেওয়ায় অনেকটা রেগে যায়। পা দিয়ে রাস্তায় লাথি মেরে বলে, আপনি টাকা দিতে গেলেন কেন? আমি কি আপনাকে বলেছিলাম টাকা দেওয়ার জন্য? তাহলে আপনি টাকা দিলেন যে? কথা বাড়িয়েন না। আপনি কেন আমার ভাড়া দিতে যাবেন? সত্যি করে কথা বলেন তো, আপনি কি আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে দিয়েছেন? আমি দেখছি আপনি আমার দিকে সেই শপিং মল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর এখন স্বামীর অধিকার দেখাচ্ছেন। মেয়েটা কথা বলতে বলতে পার্কের লেকের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। আমিও গিয়ে তার পাশের চেয়ারে বসে পড়ি। অনেকটা দূরত্ব বজায় রেখে উপরে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার প্রশ্নের কি উত্তর দিব ভাবতে লাগি। তারপর তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখেন, যা হবার তা হয়ে গেছে। ভুলবশত হোক না কেন, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। আমি বলছি মানে আমি চাচ্ছি না আমাদের ডিভোর্স হোক। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আমাদের যখন বিয়ের বয়স হবে তখন না হয় দুই ফ্যামিলিকে আমাদের বিষয়টা জানিয়ে দেব। তারা নিশ্চয়ই আমাদের বিষয়টা বুঝতে পেরে কোনো কথা বলবে না। আমি এই কথাটা একদমে বলে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা লেকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি ভাবতে লাগি, এই বুঝি মেয়েটা আবার আমার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে। সকালে যে কার মুখ দেখে উঠেছি, যেখানে যাচ্ছি সেখানে শুধু অঘটন ঘটাচ্ছে। আমার ধ্যান ভাঙে মেয়েটির কথা শুনে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। বাঙালি মেয়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার হয় না। যেভাবেই হোক, আমরা এখন স্বামী স্ত্রী, তাই চাচ্ছি এই বিষয়টা না জানাজানি করাই ভালো। আমরা বড় হয়ে আমাদের বিয়ের বয়স হোক, তখন না হয় ফ্যামিলিকে সব কথা জানিয়ে দেব। মেয়েটি আমার মতের সঙ্গে একমত দেখে অনেকটা খুশি হয়ে যায়। পুনরায় আমি তাকে প্রশ্ন করি, আপনি কি পর্দা করেন? আর আপনার নাম কি? আমার নাম পপি। আর হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই পর্দা করি। আজকে শপিং মলে এসেছিলাম একটা প্রয়োজনে, কিন্তু এসে যা ঘটলো, এর আগে কখনোই শপিং মলে আসিনি। একা একা বাবা কিংবা ভাইয়ের সাথে এসেছি। এসে যা ঘটলো তা কখনো বলার মতো নয়। তারপর আমি মেয়েটার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলতে লাগি। সেভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। তখন মেয়েটি অর্থাৎ পপি পুনরায় বলে, ভাইয়া, সরি, আপনি তাহলে থাকেন। আমাকে বাসায় যেতে অনেকটা সময় হয়ে গেছে। আমাকে নিয়ে তো আবার দুশ্চিন্তা করতে পারে। তাদেরকে তো বলাই হয়নি যে আমি শপিং মলে এসেছি। বাসায় যেতে হবে, আপনি থাকেন। আল্লাহ হাফেজ। মেয়েটা কথা বলে সে এখান থেকে উঠে পার্ক থেকে বের হতে চলল। আমি ওনার দিকে তাকিয়ে আছি। কিছু একটা চিন্তা করে সিট থেকে উঠে দৌড়াতে দৌড়াতে পপির কাছে এসে বলি, আচ্ছা, আপনি ফোন ইউজ করেন না? আপনি যদি ফোন ইউজ করেন তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, ফোন ইউজ করি, আর এটা হলো আমার নাম্বার। আমাকে সময় হলে কল করবেন। আজকে আর কথা বলতে পারছি না, অন্য একদিন কথা বলবো আপনার সাথে। বাসায় যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আমি এই শহরে নতুন এসেছি। আমি অন্য শহরে থাকতাম, এইখানে কলেজে ভর্তি হয়েছি। আর ব্যাচেলরদের এখানে বাসা ভাড়া দেয় না, তাই একটা বন্ধুর বাসায় উঠেছি। তার মা বাবার বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে গিয়েছিলাম। আর গিয়ে যা ঘটলো
মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় চলে আসি। তারপর গাড়ির জন্য অপেক্ষা করতে লাগি। একটা রিক্সা আসতেই রিক্সাতে মেয়েটি উঠে চলে যায়। আমি সেদিকে তাকিয়ে আছি। দেখি মেয়েটা রিক্সা থেকে মুখ বের করে আমার দিকে তাকায়, পপির সঙ্গে চোখ লাগায়। পপি অনেকটা লজ্জা পায়। আমি লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে থাকি। একটু পর পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা সেভ করি। জান লিখে, যেভাবেই হোক এখন তো সে আমার বউ, এই বিষয়ে চিন্তা থাকতেই হবে। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে ভেবে আর লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। তারপর আমার বন্ধুর নাম্বারে ফোন করি। ফোনে রিং হতে রিসিভ করে ওই পাশ থেকে বলতে লাগে, কি রে, তুই কোথায়? তুই তো এই শহরে কিছুই চিনিস না। তাহলে যে সকালে বাসা থেকে বের হয়েছিস আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলাম এতবার, রিং হলো, কিন্তু তুই ফোন রিসিভ করলিও না। তোকে নিয়ে তো চিন্তা হচ্ছে আমার। একটাবার কি ফোন রিসিভ করে বলা যায় না কোথায় আছিলি তুই? আরে থাম থাম, একবারে সব কথা বলবো নাকি? তোদের এই শহরটা অনেক ভালো লেগেছে আমার, তাই হাঁটতে একটা পার্কে চলে আসি। সেখানে অনেকক্ষণ বসে থাকি। তারপর আমি পার্কের নামটা বলি। কি? পার্কটা তো আমাদের বাসা থেকে অনেক দূরে। তুই ওখানে হাঁটতে হাঁটতে গেলি কি করে? কি হয়েছে তোর? সত্যি করে বল, কি সমস্যা হয়েছে? আমার কাছে তুই খুলে বল, সমস্যা নেই। আমি ভাবতে লাগি, আদৌ কি সৌরভকে বলা যাবে? না থাক, এখনো ওটা না বলি। আরে শালা, কিছুই হয়নি। তোকে কতবার করে বলেছি, হ্যাঁ এখানে আয়, আমি দাঁড়িয়ে আছি, তুই তোর বাইকটা নিয়ে জলদি জলদি চলে আয়। কথাটা বলেই আমি ফোনটা রেখে দেই। এবার আসেন আপনাদের আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম স্বাধীন শেখ, বাবা মার একমাত্র সন্তান, কিন্তু ছোট একটা বোন আছে। বাবা মা অন্য একটা শহরে থাকে। বাবার ওইখানে একটা ব্যবসা আছে, সেটা দেখাশোনা করে সে। আমি লেখাপড়ার সুবাদে এখানে চলে আসি। আরটুকু না হয় গল্পের সাথে থাকেন, ঠিকই বুঝতে পারবেন। আপনাদেরকে পরিচয় দিতে দিতে সৌরভ চলে আসে আমার সামনে। তার বাইকটা ব্রেক করতেই আমি বাইকে উঠে বসি। তারপর সৌরভ বাইক চালাতে চালাতে বাসায় চলে আসে। বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই তাদের বাসার কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর আমি আর সৌরভ বাসার মধ্যে চলে যাই। সোফার উপর গিয়ে বসে আছি আর আঙ্কেল আন্টির সঙ্গে টুকিটাকি কিছু কথা বলছি। তখনই সেখানে একটা মেয়ে এসে সজীবের বাবার পাশে বসে পড়ে। আমি সেই দিকে একবার তাকিয়ে তার দিক থেকে চোখটা সরিয়ে নেই। অন্যদিকে মেয়েটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটির ধ্যান ভাঙে তার মায়ের কথা শোনে। কি রে মা, তুই হঠাৎ এখানে আসলি? তুই তো সচরাচর আমাদের সঙ্গে বসে আড্ডা দিস না। আচ্ছা, আসছিস, ভালো হয়েছে। ওইটা হচ্ছে সজীবের বন্ধু, আমাদের বাসায় থাকবে আজ থেকে। কথাগুলো শুনে মেয়েটি দৌড়ে চলে যায়। আন্টি বলতে লাগলো, বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা এমনই, সবার সামনে আসতে চায় না। আর আসল কথা, ও পর্দা করে, সবার সামনে তেমন একটা আসে না। ও বুঝতে পারেনি তুমি এখানে বসে আছো, তাই এখানে পর্দা ছাড়া চলে এসেছে। তোমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায়। তুমি মনে কিছু করো না বাবা। আন্টি কথা বলে সেখান থেকে কিচেন রুমে চলে যায়। আমি, আঙ্কেল আর সৌরভ তিনজনে আড্ডা দিতে লাগি। আর আমি ভাবতে লাগি, মেয়েটার কাছ থেকে নাম্বার নিলাম, একবারও ফোন করে জিজ্ঞেস করলাম না সে বাসায় গিয়ে পৌঁছেছে কিনা। তখনই সেখানে আন্টি চা নিয়ে আসে। তারপর আমাকে আর সৌরভকে আর আঙ্কেলকে এগিয়ে দেয়। আমি চা নিয়ে খেতে লাগি। তারপর আরও একটু আঙ্কেল আন্টির সঙ্গে আড্ডা দেই। তারপর সৌরভ আমাকে নিয়ে উপরে চলে আসে, একটা রুম দেখিয়ে দেয় আর বলে, শোন, এটা তোর রুম, আর ভুলেও এদিকে যাবি না। ওটা আমার বড় বোনের রুম, ও পর্দা করে। তুই ওদিকে গেলে আর ও যদি তোকে দেখতে পায় তাহলে তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আর আমি জানি আমার বন্ধু মোটেও এমন ছেলে না। তারপরেও তোকে বললাম তুই যেন ওদিকে না যাস। আর এই যে পাশের রুমটা, এটা আমার। কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে বলিস, কিংবা ফোন দিস। ওকে আচ্ছা।
বুঝতে পেরেছি। তারপর আমি রুমের মধ্যে চলে যাই। রুমে গিয়ে দেখি সাজানো গোছানো। আমার ব্যাগগুলো দেখি পাশেই রয়েছে। ব্যাগগুলো খুলে ক্যাবিনেটের মধ্যে জামা কাপড়গুলো রাখতে লাগি। তখনই দরজায় কেউ নক করে। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে সুন্দর করে তার মুখ হিজাব দিয়ে বেঁধে রয়েছে। সালাম দিয়ে বলে, আপনাকে আব্বু আম্মু নিচে খাবার জন্য ডাকছে। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আসেন। কথাটা বলেই সেখান থেকে মেয়েটা চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। স্বাধীন, কি ভাবছিস সেগুলো? তুই তো এখন বিবাহিত। এগুলো ভাবা মোটেও ঠিক হবে না। আর মেয়েটার কণ্ঠস্বর কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হয় কোথাও যেন শুনেছি, কিন্তু মনে করতে পারছি না। কিভাবে শুনবো? এর আগে তো কখনো সৌরভদের বাসায় আসিনি। ওর বোনকে তো চিনিও না, তাহলে কিভাবে? ওহ গড! কথাটা চিন্তা করতে করতে নিচে খাবারের টেবিলে চলে আসি। টেবিলে বসতেই সৌরভের বোন খাবারের প্লেটটা নিয়ে সেখান থেকে উঠে বসার রুমে চলে যায়। তারপর আমি খেতে লাগি, কিন্তু আমার ভালো লাগছে না। আমার জন্য এই বাসার মেয়ে টেবিল থেকে উঠে অন্য জায়গায় গিয়ে খাবে, কেমন দেখায় না? তাই আমি সৌরভকে বলি, শালা চুপ করবি? তোদের বাসায় আমি 5 বছর ছিলাম, কখনো আমি তো এমন করিনি। আর এখন তুই আমাদের বাসায় এসে বাইরে থাকবি বলছিস কেন? এটা কি তোর নিজের বাসা মনে করতে পারছিস না, নাকি তোর খারাপ লাগছে? আমাদের এই বাসাটা পছন্দ হয়নি। পছন্দ হবে কি করে? তুই তো তোর মা বাবার আদরের দুলালি। তোদের তো কোটি কোটি টাকা, বাড়িঘর, আর আমাদের সামান্য একটা দালান। আরে না, মোটেও না। তুই যা চিন্তা করছিস তা কিছুই না। আমার এখানে থাকতে ভালোই লাগছে। মায়ের মতো একজন আন্টির সাথে খাবার পাচ্ছি। কিন্তু তোদের বাসায় কতদিন থাকবো বল? বাইরের মানুষ তো অনেক কথা বলতে পারে, তাই না? আমি তো তোদের বাসায় ছিলাম প্রায় 5 বছর। বাইরের মানুষ তো কিছুই বললো না, তোকেও কিছু বলবে না। এখন চুপচাপ আমার হাতের ঘুষি না খেতে চাইলে খাওয়া দাওয়া করবি আর কলেজ করবি, আর একটা কথাও বলবি না, বুঝলি? আমি সৌরভের কথার উপর আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমের দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে ফোনটা হাতে নিয়ে ফোন করি। অন্যদিকে ইনি এখানে কেন? তার মানে এই হলো আমার ভাইয়ার বন্ধু, যার কথা ভাইয়া মাঝে মাঝে আমাদেরকে বলতো। আচ্ছা, কোনোভাবে যদি এমনই হয়ে যায় আমি তার বিয়ে করা স্ত্রী, সে তো আমাকে ওই দিন দেখেনি, মুখে নেকাব রাখা ছিল, এই কারণে যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? না না বাবা, এত কিছু ভেবে লাভ নেই, যা হবার তা তো হবে। কিন্তু আমি তাকে আমার পরিচয় কখনো দেব না, দেখি উনি বুঝতে পারে কিনা। আনমনে কথাগুলো ভাবছিলাম, তখন ফোন ভাইব্রেট হতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি একটা রং নাম্বার। ভাবছি ফোনটা রিসিভ করব কি করব না। ফোনটা কানের কাছে ধরতে ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠে বলতে লাগে, আসসালামু আলাইকুম। সালাম দিলাম, বাট ওই পাশ থেকে কোনো উত্তর পাচ্ছি না। হয়তো বা মেয়েটা আমাকে চিনতে পারছে না। তাই আমি পুনরায় বললাম, আমি স্বাধীন। আমি ভুল না বললে আপনি পাপি, তাই তো? চিনতে পারছি। তা এতক্ষণ পরে ফোন করলেন যে? বলেছিলাম না বাসায় গিয়ে ফোন করার কথা, কিন্তু এত দেরি করলেন যে ফোন করতে? আপনার ফোন নাম্বার তো আমার কাছে ছিল না যে আপনাকে ফোন করে আমি আপনার সম্পর্কে জানতে চাইবো। আই এম এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে কি বলছেন এগুলো? মনে করব মানে? আসলে আমি অনেক আগেই বাসায় এসেছিলাম। আপনাকে তো আগেই বলেছিলাম আমার বাসা অন্য শহরে। এখানে একটা বন্ধুর বাসায় উঠেছি লেখাপড়ার সুবাদে, তাই বাসায় এসে তাদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আপনার কথা তেমন একটা মনে ছিল না। রুমে আসতেই আপনার কথা মনে আসছে, তাই ফোন করলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার সালামের উত্তরটা এখনো পাইলাম না। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ, আপনি? তারপর পপির সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলতে লাগি। কথা বলতে বলতে রাত যখন 12টা বেজে যায়, তখন আমি তাকে উদ্দেশ্য করে বলি, অনেক রাত হয়ে গেছে, এখন আপনি ঘুমান। অতিরিক্ত রাত জাগলে
আপনার আবার সমস্যা হবে। কথাটা বলেই পপিকে আরও কিছু কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে ফোনের ভাইব্রেশনের শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখেই পপির নাম্বার থেকে ফোন রিসিভ করে আমি কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, এখনো বুঝি পড়ে পড়ে ঘুমাচ্ছ? পাপির কথা শুনে আমি তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসি। ফোনের ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। বুঝলাম না এর আবার কি হলো, এত সকালে ফোন করেছে কেন? তাই আমি তাকে প্রশ্ন করি, তা এত সকালে ফোন করে ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? হ্যাঁ পারেন। এখন সোজা ওয়াশরুমে যাবেন, ফ্রেশ হবেন, তারপর অজু করে সোজা মসজিদে চলে যাবেন নামাজ পড়ার জন্য। আমি এখানে তো কিছুই চিনি না, মসজিদ কোথায় তাও জানি না। এখন কি করে মসজিদে যাব বলেন? আপনার বন্ধু আছে না, তার সাথে যান, তাকেও ঘুম থেকে ওঠান, দুজনে মিলে নামাজ পড়তে চলে যান। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। তাহলে এখন ফোনটা রাখি, পরে না হয় আপনার সঙ্গে কথা বলবো। কথাটা বলে আমি ফোন রেখে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অজু করে রুম থেকে বের হই। তারপরও চিনতে পারি না কোনটা সৌরভের রুম, ডানেরটা নাকি বামেরটা। তারপর আমি ডান দিকে গিয়ে দরজা কড়া নাড়ি। অনেকক্ষণ পর দরজা খুলে পেছন করে তাকাতেই তো আমি অবাক হয়ে যাই। আমি যা নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ে কখনো এত সুন্দর হতে পারে তখন বসার রুমে দেখেছিলাম, বাট তেমন একটা মুখ দেখায়নি। আফসা আফসা আলোয় যেন তার মুখ থেকে রোশনি নির্গত হচ্ছে। আমাকে দেখে মেয়েটির দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। দরজা লাগানোর শব্দ পেয়ে আমি অনেকটা লজ্জা পেয়ে যাই, কারণ মেয়েটি কি ভাবলো আমাকে নিয়ে। তারপর আমি রুমের সামনে থেকে সরে বামের রুমে গিয়ে দরজায় কড়া নাড়ি। অনেকক্ষণ পর দরজা খুলে সৌরভ হাই ফেলাতে ফেলাতে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে শালা, তোর আবার কি হলো? এত রাতে দরজায় করে নাড়ছিস? কি হয়েছে তোর? আরে না, কিছুই হয়নি। তুই ফ্রেশ হয়ে অজু করে আয়, দুজন নামাজ পড়তে যাব। আমার কথা শুনে সৌরভ পিছু ফিরে তার রুমের মধ্যে চলে যায়। আমি তার দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর সৌরভ অজু করে ফ্রেশ হয়ে বের হয়। তারপর আমি আর সৌরভ সেখান থেকে তাদের বাড়ির পাশের মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষ হলে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসে পড়তে লাগি। পেরিয়ে যায় অনেকটা সময়। হঠাৎ দরজায় এসে কেউ কাশি দেওয়ার শব্দে আমি পেছন ফিরে তাকাই। পেছন ফিরে দেখি সৌরভের মা আমার দিকে আস্তে আস্তে বলে, বাবা, তুমি সকাল সকাল কি করছো? পড়ছো বুঝি? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। আমাকে উদ্দেশ্য করে পুনরায় প্রশ্ন করে, এর জন্যই তুমি প্রত্যেকবার কলেজে টপ করো। আর আমার ছেলের দিকে একবার তাকাও, দেখো আমার ছেলে পড়াশোনা নাই, সম্পূর্ণ অমনোযোগী। তোমার মতো হতে পারলো না, সারাক্ষণ শুধু ফোন টিপে কম্পিউটারে গেমস খেলবে। মনে হয় এখনো ছোট আছে। ওর বাবার এত এত সয় সম্পত্তি, কোম্পানি, দেখাশোনা করবে কি? ও যদি লেখাপড়া না করে ভালো কিছু না হতে পারে, তাহলে ওর বাবার সম্পত্তি তো অন্য কেউ তখন দখল করে নেবে। তুমি ওকে একটু বুঝিয়ে যেন ও লেখাপড়ায় একটু মনোযোগী হয়। আচ্ছা, আমি ওকে বলবো যেন পড়ালেখায় মনোযোগ দেয়। আচ্ছা বাবা, আমাকে আন্টি বলতে হবে না, তুমি চাইলে আমাকে মা ডাকতে পারো। আর আসো, তোমার জন্য সবাই নিচে খাবার টেবিলে অপেক্ষা করছে। খাবার খেয়ে নাও, তারপর না হয় আবার এসে পড়তে বসো। নাকি কলেজে যাবে আজকে? আচ্ছা আন্টি। ও সরি মা, আমি আসি, আপনি যান। আর হ্যাঁ, নতুন নতুন কলেজে কয়েকদিন তো যেতেই হবে। স্যারদের সঙ্গে পরিচয়, নতুন ক্লাস, পার্টনারদের সঙ্গে পরিচয় হতে হবে। আচ্ছা বাবা, তাহলে আসো। কথাটা বলেই সৌরভের মা আমার রুম থেকে চলে যায়। তারপর আমি আমার রুমে আর না বসে থেকে নিচে চলে আসি। খাবার টেবিলের সামনে এসে দেখি সবাই বসে আছে, বোধহয় আমার জন্য অপেক্ষা করছে। এতক্ষণ ধরে ওনারা। বাবা আসো, আসো, এখানে বসো, খাবার খেয়ে নাও। আমাকে দেখে কথাগুলো বলে সৌরভের বাবা। তারপর আমি গিয়ে সৌরভের বাবার পাশের চেয়ার টেনে বসে পড়ি। আমাকে বসতে দেখে
সেখান থেকে পপি তার খাবারের প্লেট নিয়ে উঠতে যাবে, তখন সৌরভের বাবা বলে, মা কই যাচ্ছিস তুই? এখানে বয়। স্বাধীন তো আমাদের ঘরের ছেলে, ওকে তুই ভাই মনে করবি। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। স্বাধীন মোটেও এমন ছেলে না, একদম ইনোসেন্ট ছেলে। মেয়েদের সঙ্গে একদমই কথা বলে না, মেয়েদের দেখলে 10 হাত ফাঁক দিয়ে চলাফেরা করে। আমাদের স্কুলের কত সিনিয়র জুনিয়র মেয়েরা এসে স্বাধীনের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে, কিন্তু স্বাধীন তাদেরকে না করে দিয়েছে। যদি কখনো কোনো মেয়ের সামনে দিয়ে হাঁটতো, মাটি মুখ হয়ে হাঁটতো। কখনো আমি কোনো মেয়ের দিকে ওর দৃষ্টিতে তাকাতে দেখিনি। প্রায় 5 বছর হয়ে যাবে ওর সঙ্গে বন্ধুত্ব আছে আমার। অন্যদিকে পপি আনমনে ভাবছে, হায় খোদা, শেষমেশ কিনা জুনিয়র জামাইকে ভাইয়া বলতে হবে। আর ভাই কি বলল? আমার বর সত্যি এত ভালো, যাক জুনিয়র হলেও লয়াল আছে। পপি কথাগুলো অন্যমনস্ক হয়ে ভাবছিল। তখনই পাশ থেকে পপির মা পপির কাঁধে হাত রেখে বলে, কি রে মা, কি ভাবছিস তুই? তোর নাকি শরীর খারাপ? তুই যদি চাস স্বাধীনের সামনে পর্দা করে থাকতে পারিস। না মা, আমার কোনো সমস্যা হবে না। ছোট ভাইয়ের বন্ধু মানে আমারও ভাইয়া, আর আমি তো ওদের দুজনের থেকে অনেকটাই সিনিয়র। পপি নেকাব খুলে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে পপি স্বাধীনের দিকে তাকায় আর ভাবে, আমার কিউট জুনিয়র বর মন দিয়ে খাবার খাচ্ছে। বাসায় যদি সুনামি হয়ে যায় সেদিকেও যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার খাওয়া শেষ হতে আমি মুখ তুলে যেই তাকাই অমনি দেখি সৌরভের বোন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার তাকানো দেখে আমি যেন অবাক হয়ে যাই। পর্দা পরিহিত মেয়েরাও কি লুচু হয়? এমনটাই ভাবছিলাম। আমার ভাবনা সে তো ঘটে কাশি আসায়। তারপর পাশ থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগি। অন্যদিকে আমার কাশির শব্দে সৌরভের বোনেরও ধ্যান ভেঙে যায়। তারপর মন দিয়ে খাবার খেতে লাগে। আমি খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে গিয়ে টিভিতে খবর দেখছিলাম। এক এক করে আঙ্কেল আন্টি সৌরভ আর সৌরভের বোন এসে সবাই আড্ডা দিতে লাগে। তাদের পরিবারের সঙ্গে এই 2 দিন থেকে অনেক ভালো লেগে গেছে। আমাদের পরিবারের মতো নয়, আমাদের পরিবারের সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমার ভাবনায় ছেদ ঘটে সৌরভের কথা শুনে। কি রে, তোদের বাসায় ছিলাম এতদিন, কখনো তো কারো সঙ্গে তোকে এত হাসি খুশিভাবে কথা বলতে দেখিনি। সবসময় গোমরামুখ হয়ে রুমের মধ্যেও বসে থাকতি। আর তোদের ফ্যামিলিটা যেন কীরকম, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, কাউকে কারো সময় দেওয়ার টাইম নেই। আচ্ছা বাদ দিয়ে এসব কথা, আজকে তো আমাদের নতুন কলেজ। তা তুই কলেজ যাবি না নাকি? সময় তো হয়ে গেল কলেজ যাওয়ার। হ্যাঁ যাব। আমি আমার রুম থেকে ফ্রেশ হয়ে আসি, তুইও ফ্রেশ হয়ে আয়। কথাটা বলেই আমি সিঁড়ি দিয়ে হেঁটে আমার রুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। অনেকক্ষণ পর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে এসে দেখি সৌরভ আর তার বোন দুজনে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে যেতেই আমাকে উদ্দেশ্য করে বলে, স্বাধীন, আপু তার ভার্সিটিতে যাবে, তার নাকি কি যেন ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর বাইক তো মাত্র একটা, তাই ভাবছি কিভাবে যাব। আচ্ছা তাহলে তোরা দুজন চলে যা, আমি একটা রিক্সা নিয়ে না হয় কলেজে যাব। আর তুই তো বললি এখান থেকে কলেজ অনেকটা কাছে, রিক্সাওয়ালা নিশ্চয়ই চিনতে পারবে। তুই আপুকে নিয়ে গিয়ে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে আয়। অন্যদিকে তলে তলে যে আমাকে একজন আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই। খচ্চর বেটা, বান্দর বেটা, জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। ওনাদের সঙ্গে ভার্সিটিতে যাব তার জন্য মিথ্যা কথা বললাম, আর তিনি নাকি বলছেন অন্য রিক্সা নিয়ে যাবে। আর কি বলল আমাকে আপু? শালা বান্দর বউরে আপু বলস? আরে না, রিক্সা নিয়ে যেতে হবে না, তুই তো বাইক চালাতেও পারিস না। তাহলে একটা কাজ কর, আমি বাইক চালাই, তারপর তুই বয়, তারপর না হয় আপু বসুক। আপুর ভার্সিটি তো একটু পরে, আপুকে নামিয়ে দিও, তারপর না হয় আমি আর তুই কলেজ যাব। কি বলিস?
আর এত সকাল সকাল এখানে রিক্সা পাবি না। এই রাস্তায় রিক্সা খুব একটা যাওয়া আসা করে না, বুঝলি? আমি কিছু চিন্তা না করে হ্যাঁ বলে দিই। তারপর সৌরভ একটা বাইক নিয়ে আসে। তারপর সৌরভ ড্রাইভিং সিটে বসে পড়ে, আমি ওর পাশে বসে পড়ি। তারপর পপি আপু বসে। পরে বাইক টার্ন দিয়ে চালাতেই পপি আপু আমার কাঁধে শক্ত করে চেপে ধরে, যেন কাঁধ জীবনে আর ছাড়বে না। বাইক চালাচ্ছে সৌরভ। সামনের রাস্তা ভাঙা থাকায় বাইকটা সৌরভ হালকা ব্রেক করে। তখনই পপি আপু এসে আমার পিঠের উপর পড়ে যায়। আমার শরীরে কারেন্টের মতো শক করে। কখনো কোনো মেয়ে আমাকে এভাবে টাচ করেনি, এটাই ফার্স্ট, তাই বুঝি এমন হচ্ছে। তারপর আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে আমার পেটে হাত রাখে। আমি তো অবাক হয়ে যাই, কি করছেন এগুলো তিনি? একটা পর্দায় থাকা মেয়ে অন্য ছেলের কোমরে হাত দিয়েছে। একটু পর একটা ভার্সিটির সামনে গিয়ে সৌরভ বাইকটা ব্রেক করে। তারপর পপি আপু পেছন থেকে নেমে তার ভার্সিটিতে ঢুকে পড়ে। ভার্সিটির ভিতরে ঢোকা অবধি সৌরভ সেখানে দাঁড়িয়ে থাকে। পপি আপু ভার্সিটির ভিতরে ঢুকে গেল বাইক চালিয়ে। আমি আর সৌরভ কলেজে চলে আসি। অন্যদিকে কিরে পপি, ছেলেটা কে ছিল? বাইকের সামনে থাকা ছেলেটা তো তোর ভাইয়া, পিছনের কিউট ছেলেটা কে রে? পপি তার বান্ধবীর কথা শুনে ওর দিকে তাকিয়ে ওর মুখে পৈশাচিক হাসি দেখতে পায়। তার হাসি রহস্য পপি ঠিকই বুঝতে পারে, আর মনে মনে ওর 14 গোষ্ঠী উদ্ধার করছিল। খচ্চর বেটি, আমার জামাইয়ের দিকে নজর দেওয়া, তাই না? সময় হোক তোর চোখ তুলে ফেলবো। ওকে কিছু বলা যাবে না এখন। এখন কিছু বললে হিতে বিপরীত হতে পারে। পপির ভাবনা দেখে পুনরায় পপির বান্ধবী বলে, কিরে, কি ভাবছিস? তোর ভাইয়ের পেছনে থাকা কিউট হ্যান্ডসাম ছেলেটাকে আমি প্রথম দেখায় পুরো ক্রাশ খেয়ে ফেলেছি। মুখ সামলে কথা বল। ওরা আমাদের ছোট ভাই। ওরা আমাদের থেকে 3 বছরের জুনিয়র, বুঝলি? আর ওইটা হচ্ছে আমার ভাইয়ার বন্ধু, আমাদের বাসা থেকে লেখাপড়া করতেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। জুনিয়র হয়েছে তো কি হয়েছে? জুনিয়র ছেলেরা অনেক ভালো হয়। ওরা সিনিয়র মেয়েদেরকে অনেক ভালোবাসে, কথা শুনে শ্রদ্ধা করে। আর যদি কোনো সিনিয়র ছেলেকে ভালোবাসিস, তখন দেখবি তোর কথায় কোনো মূল্য দিবে না, তার কথাই চূড়ান্ত হবে। এর থেকে আমি ভেবেছি একটি জুনিয়র ছেলেকেই ভালোবাসবো, বিয়ে করব। প্রয়োজন হলে আমি ওকে চাকরি করে ওর পড়াশোনা চালাবো। বাবা, তোর চিন্তা ভাবনা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। আচ্ছা একটু ওয়েট কর, আমি আঙ্কেলকে ফোন করে বলছি তোকে যেন বিয়ে দিয়ে দেয়। তোর বিয়ের খুব স্বাদ জাগছে না? না হলে এমন কথা তো বলতি না তুই। আরে না, সত্যি বলছি, ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে আমার। তুই প্লিজ কিছু একটা করে ম্যানেজ করে দে। তুই যদি ম্যানেজ করে দিতে পারিস তাহলে তোদের সবাইকে আমি ট্রিট দিব। সাদিয়া সব বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলল। তারপর সবাই পপির কাছে এসে স্বাধীনের সাথে দেখা করতে চায়। বলে পপি যেন তাদের সাথে দেখা করিয়ে দেয়, কারণ সবগুলো হলো খাইতে চায় পপির কাছে। খাওয়ার ধান্দায় এমনটা করছে। তাই পপি বলল, আমি জানি তোরা কেন এমন করছিস বা বলছিস, খাওয়ার জন্য, তাই না? আজকে আমি তোদেরকে ট্রিট দিব, বাট তোরা কখনোই বলতে পারবি না আমি যেন ছেলেটাকে গিয়ে সাদিয়ার প্রেমের প্রস্তাব দেই, কারণ ওকে আমি নিজের ছোট ভাই মনে করি। তাই আমি কখনোই কথাটা তাকে বলতে পারবো না। প্লিজ তোরা আমাকে আর জোরাজোরি করবি না। স্বাধীনকে ভাইয়া বলতে গিয়ে পপির গলা যেন আটকে যায়। পপির কথা শুনে সবার হুররে বলে ওঠে, কলেজের ক্যান্টিনে চলে যায়। তারপর মেয়েদের খাবার জন্য আলাদা কর্নার থাকায় সেখানে চলে যায়। এক এক করে সবাই খাবার অর্ডার দিতে লাগে, আর পপি ভাবতে লাগে এরা এখন তার পকেট ফাঁকা করবে। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে একটা লম্বা বিল পপির হাতে চলে আসে। পপি বিল হাতে নিয়ে দেখে 10,000 টাকা, আর ভাবছে এর থেকেও যদি ওদের সবাইকে বলে দিতাম ওইটা আমার হাজবেন্ড পিচ্চি বর, তাহলে একসাথে ওদেরকে ট্রিট দিয়ে দিতে পারতাম, আর ওদেরকে এতগুলো কথা বলতেও হতো না। খাওয়া দাওয়া শেষ করার পরে সাদিয়া পপিকে বলল, তোর চিন্তা ভাবনা কেমন যেন দেখছি। ছেলেটার সম্পর্কে যে আমি বাহবা দিয়েছি, অমনি তোর চোখ মুখ কেমন যেন চুপসে গিয়েছে। ব্যাপারটা কি? তুই ওকে আবার ভালোবেসে ফেলিসনি তো?
আমি কিছু বলায় রেগে গিয়েছিস তুই? পপি সাদিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। তোদেরকে খাওয়ালাম, আমি চাই না ছেলেটার কাছে নিচু হই, এই জন্য এর থেকে বেশি কিছু না করাই ভালো। ওকে আমার ভাই সৌরভের মতো ছোট ভাই হিসেবেই মনে করিস। এই কথাটাই যেন মনে থাকে। 1-2 বছর পর আবার যেন এই কথা আর নড়চড় না হয়। কথাটা বলে পপির সব বান্ধবীরা হেসে ফেলে। তারপর পপি সেখানে না দাঁড়িয়ে থেকে ক্যান্টিন থেকে রাগ দেখিয়ে বেরিয়ে যায়। পেছন থেকে ওর বান্ধবীরা অনেক করে ডাকতে লাগে, কিন্তু পপি সারা শব্দ কিছুই দেয় না। ভার্সিটির বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর রিক্সা পেয়ে যায়, তারপর সোজা বাসায় চলে যায়। অন্যদিকে আমি কলেজে এসে বাইকটা পার্কিং লটে রেখে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগি। হঠাৎ একটা মেয়ে এসে সৌরভকে জড়িয়ে ধরে। আমি তো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি বা কে, আর ওকে অমন করে জড়িয়ে ধরলো কেন, কিছুই বুঝতে পারছি না। সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সৌরভ মেয়েটিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে আমাকে দেখিয়ে বলে, লামিয়া, এটা হচ্ছে আমার বন্ধু, যার বিষয়ে এর আগেও তোমাকে অনেক কথা বলেছি। এটাই আমার বন্ধু। সৌরভের কথা শেষ হতে না হতেই লামিয়া নামের মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি তার হাতের সঙ্গে হাত মিলিয়ে হ্যান্ডশেক করছি না দেখে মেয়েটা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সৌরভ বলতে লাগে, আরে, ও মেয়েদের সঙ্গে কথা বলে না, অনেকটা লাজুক আর স্বাধীন। এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। মানে তোর গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? তুই তো আজকে নতুন কলেজে আসলি আমার সঙ্গে, তুই তোর গার্লফ্রেন্ড জোগাড় করে ফেললি একদিনে কিভাবে? আসলে ওর সঙ্গে আমার সম্পর্কটা স্কুল জীবন থেকে, তোকে কখনো বলা হয়ে ওঠেনি। ও এখানে পড়াশোনা, আর আমি তোদের শহরে গিয়ে পড়াশোনায় একই কলেজে ভর্তি হই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তারপর তিনজন মিলে আরো অনেক কথা বলে সেখানে আর না থেকে ক্লাসরুমে চলে যাই। ক্লাসরুমে গিয়ে বসতেই একটু পর স্যার চলে আসে। সৌরভকে দেখে স্যার তার কাছে এগিয়ে এসে বলতে লাগে, বাবা সৌরভ, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে দেখলাম। সে যে 5 বছর আগে লামিয়ার সঙ্গে বাসায় এসেছিলে, আর তো বাসায় আসলে না। লামিয়াকে তোমার কথা অনেক জিজ্ঞেস করতাম, বলতো তুমি নাকি অন্য এক শহরে গেছো লেখাপড়া করার জন্য। আঙ্কেল, আমাদের এইখানে ভালো কোনো স্কুল না থাকায় বাইরে গিয়েছিলাম। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো আর লেখাপড়ায় মনোযোগী হইও, ঠিক আছে? আর যাওয়ার সময় তুমি আমার রুমে গিয়ে একটু আমার সঙ্গে দেখা করে যাও। তোমার সঙ্গে প্রয়োজন কিছু কথা বলার আছে। আচ্ছা আঙ্কেল, যাওয়ার সময় আমি আপনার সঙ্গে দেখা করে যাব। তারপর স্যার গিয়ে মন দিয়ে ক্লাস করাতে লাগে। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি। এক এক করে প্রত্যেকটা স্যার এসে সবার এক এক করে পরিচয়, কোন ভার্সিটি থেকে এসেছে সেগুলো জিজ্ঞেস করছিল। তখনই স্যার আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম, সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা স্কুলের মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট ছিলাম আমি। আমার রেজাল্ট দেখে সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আসলে পড়াশোনায় অনেক ভালো হওয়ায় সিরাজগঞ্জ জেলায় সব স্কুলের মধ্যে আমি নাম্বার 1 হয়েছিলাম। আমার এই কথা শুনে সব স্যার আমার প্রশংসা করতে লাগলো। এক এক করে ক্লাস শেষ করে সব স্যার চলে যায়। টিফিন পিরিয়ড হলে ক্লাসরুম থেকে বের হয়ে আমি, সৌরভ আর লামিয়া 3 জন মিলে ক্যান্টিনে চলে যাই খাবার খাওয়ার জন্য। এখানকার নুডলসটা অনেক ভালো হয়। আমি বাবার সঙ্গে দেখা করতে আগে যখন কলেজে আসতাম, সর্বপ্রথম আগে এই ক্যান্টিন থেকে আমি নুডলস খেয়ে তারপর বাবার সঙ্গে দেখা করতাম। একবার খেয়েই দেখো, প্রেমে পড়ে যাবে। লামিয়ার কথা অনুযায়ী ক্যান্টিনে নুডলস অর্ডার দেই। তারপর 3 জনে আড্ডা দিতে লাগি। একটু পর একটা ওয়েটার এসে আমাদের খাবার দিয়ে চলে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি।
বাকি ক্লাসগুলো করাই ভালো না লাগায় সবাই সিদ্ধান্ত নেই ক্যান্টিন থেকে বের হয়ে গাছের নিচে বসে অনেকক্ষণ তিনজনে আড্ডা দিতে লাগি। আমার যেন কেমন ভালো লাগছিল তাদের সঙ্গে আড্ডা দিতে। অনেক সময় পার হয়ে যাওয়ায় সেখানে না দাঁড়িয়ে থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেই। তখনই সৌরভ বলে, তোরা দুজন এখানে একটু ওয়েট কর, আমি গিয়ে আঙ্কেলের সঙ্গে কথা বলে আসি। কি আর বলবি, তোর আর আমার বিয়ের বিষয় নিয়ে তোর বাবা মার সঙ্গে কথা বলবে। এর জন্য তোর বাবা মাকে আমার বাসায় ডাকবে বাবা, এর জন্যই তোকে ডাকছে। আরে মিনমিন করে কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। আরে না, কিছুই না। দেখ বাবা গিয়ে তো কি বলে শুনে আয়। তারপর সৌরভ আমাদের মাঝ থেকে উঠে চলে যায়। আমি পকেট থেকে ফোনটা বের করে আমার বউকে ফোন করব কিনা সেটা ভাবছি। তখন লামিয়া পেছন থেকে বলতে লাগে, মেয়ের নাম্বার, পপি নাম, ফোন করবেন কি করবেন না এটাই ভাবছেন? নিশ্চয়ই গার্লফ্রেন্ড হয় আপনার। আমি মেয়েটার কথা শুনে হক চকিয়ে যাই। সে দেখলো কিভাবে নিজেকে সামলে নিয়ে বলতে লাগি, না ভুল ভাবছেন, আমার গার্লফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড হয়। ভাবছি ফোন করব কি করব না, ও আবার ক্লাসরুমের মধ্যেই আছে কিনা। ও আচ্ছা, তা ভাইয়া আপনি আমাদের জেলা রেখে এখানে কলেজে ভর্তি হলেন কেন? তা অনেক বড় কাহিনী আছে। আমাদের জেলায় ভালো কলেজে আছে, বাট আমি সেখানে ভর্তি হইনি, কারণ সৌরভ এখানে চলে আসবে আর আমি একা একা কলেজে ক্লাস করব কি করে। আর আমি অতি সহজেই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, আর তাই এখানে চলে আসি। দুজন একসঙ্গে কলেজে লেখাপড়া করতে পারবো। আর আসল বিষয় হচ্ছে আমার বাবা মা আমাকে একদমই সময় দেয় না, তারা সব সময় কাজ নিয়ে পড়ে থাকে। তাই আমি তাদেরকে বোঝাতে চাই যে তাদের কাছে আমি না থাকলে তাদের কতটা কষ্ট লাগে। ও আচ্ছা, তাহলে এ ব্যাপার। আমি আর লামিয়া টুকিটাকি কিছু কথা বলছিলাম। নিজেই ভাবছি আমি একটা মেয়ের সঙ্গে এমন ফ্রেন্ডলিভাবে কথা বলছি কি করে, যেখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমার হাত পা কাঁপে। এইগুলো আনমনেই ভাবছিলাম। অন্যদিকে সৌরভ স্যারের দরজায় কড়া নাড়তেই স্যার তাকে রুমের ভেতরে প্রবেশ করতে বলে। রুমের মধ্যে গিয়ে সৌরভ দাঁড়াতেই স্যার অর্থাৎ লামিয়ার বাবা বলতে লাগে, বাবা, তোমাকে এখানে ডাকার একটা বিশেষ কারণ আছে, যা এখন তোমাকে বলতে চাই না। তুমি একটা কাজ করবে, আজকে গিয়ে তোমার মা বাবাকে বলো কালকে যেন আমার বাসায় তারা আসে। তাদের জন্য অপেক্ষা করব। কখন আসবে তোমরা আমার বাসায়? লামিয়াকে ফোন করে সময়টা বলে দিও। আচ্ছা, আজকে বাবা মাকে গিয়ে বলবো আপনার বাসায় যেন আপনার সঙ্গে দেখা করতে যায়। কথাটা বলেই সৌরভ আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে আসে আর ভাবতে লাগে, আচ্ছা আঙ্কেল, কিসের জন্য তার বাসায় বাবা মাকে ফোন দিয়ে যেতে বলছেন? কারণটা বুঝতে পারছি না। ভাবতে ভাবতে সেখান থেকে সৌরভ স্বাধীন আর লামিয়াদের কাছে চলে আসে। সেখানে এসে দেখে স্বাধীন আর লামিয়া দুজনে কথা বলছে। সৌরভ স্বাধীনকে রাগানোর জন্য হাসতে হাসতে বলে, তুই তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস, যেখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলিস না। নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছিস? দেখ, ওকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করলে আমি কিন্তু ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড হস। ধ্যাত, এটা তো আমাদের ভবিষ্যৎ ভাবি, তো ভাবির সঙ্গে কথা বলবো না তো কার সঙ্গে কথা বলবো? আর তুই আমাকে ভালো করে চিনিস, আমি তোকে নতুন করে আমার পরিচয় দিতে যাব না, বুঝলি? আর বাসায় যাব, আর ভালো লাগছে না। আরে না, আমি তো তোকে এমনিতেই রাগানোর জন্য কথাগুলো বললাম। তুই কি কিছু মনে করছিস? আরে না, এমনিতেই ভালো লাগছে না, অনেক মাথা ব্যথা করছে হঠাৎ করে, বোধহয় জ্বর আসবে। চল বাসায় যাই। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে সৌরভ লামিয়াকে বিদায় দিয়ে পার্কিং লটে এসে গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাই। বাইকটা নিয়ে গিয়ে সৌরভ তার বোনের ভার্সিটির সামনে ব্রেক করে। তার বোনকে ফোন করে সৌরভ বলে, আপু, তোমার ভার্সিটির সামনে অপেক্ষা করছি। স্বাধীনের মাথা ব্যথা করায় বাসায় যাচ্ছি।
তুমি কি বাসায় যাবে? তাহলে চলে এসো। আরে না, বাসায় চলে এসেছি অনেকটা আগেই। তুই আর তোর বন্ধু বাসায় চলে আয়। আর শোন, দেখে শুনে আসবি। তুই যেভাবে বাইক চালাস কখন জানি নিজের ক্ষতি করে ফেলিস। সকালে তোর বাইক চালানো দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। নিজের কথা চিন্তা না করে বাবা মার কথা চিন্তা করে একটু নিজের আওতার মধ্যে বাইকটা চালাস। কথাটা বলেই ফোন কেটে দেয়। সৌরভ পুনরায় বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাইক চলছে তার আপন গতিতে। আমি শহরটা উপভোগ করতে থাকি। একটু পর বাসার সামনে এসে সৌরভ বাইকটা ব্রেক করে আমি বাইক থেকে নামতেই সৌরভ বাইক পার্কিং লটে রেখে আমাকে নিয়ে বাসায় চলে আসে। কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর তাকে পাশ কাটিয়ে আমি আর সৌরভ যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমি আমার রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিই। শরীরটা যেন পাতলা হয়। এজন্য গোসল করে রুমে আসতেই আমার শরীরটা কাঁপুনি দিয়ে উঠেছে। বোধ হয় অনেক জ্বর আসবে। তারপর আমি খাটে গিয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে ঘুম ভাঙে আমার মাথায় কারো উষ্ণ ছোঁয়া অনুভব করাতে। আমি চোখ মেলে অল্প করে তাকিয়ে দেখি পপি আপু আমার তাকানো দেখে তিনি তার চোখ মুছে নেয়। আমি কিছুই বুঝতে পারি না। তার দিকে তাকাতেই পপি আপু বলে, পিচি কি এমন করেছিস? গায়ে এত পরিমাণে জ্বর নিয়ে চলে এসেছিস যে মা তোমার কোনো সারা শব্দ না পেয়ে তোমার রুমে আমাকে পাঠায় তোমাকে দেখার জন্য। এসে দেখি তুমি ঘুমের রাজ্যে। তোমার কাছে গিয়ে কপালে হাত রেখে দেখি অনেক মাত্রায় জ্বর। তারপর মার কাছে যেতেই মা বলে আমি তোমাকে যেন জলপট্টি দেই মাথায়, তাহলে তোমার গায়ের জ্বরটা আর থাকবে না। তাতে যদি জ্বর না কমে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছে। না আপু, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। এখন অনেকটা সুস্থ আছি। চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। চিন্তা করব না কেন? হঠাৎ করে গায়ে জ্বর চলে এসেছে, যদি কোনো কিছু হয়ে যায় তখন কি করব আমি? আমি আপুর কথার আগা মাথা কিছুই বুঝে উঠতে পারছি না। তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে বলি, মানে? আমার কথা শুনে যেন পপি আপু নিজেকে সামলে নিয়ে বলে, আরে তোমার বাবা মাকে কি জবাব দেব? তোমার যদি 19 থেকে 20 হয় তাহলে? এই জন্য চিন্তা করছিলাম তোমাকে নিয়ে। থ্যাংক ইউ আপু আমাকে নিয়ে ভাবার জন্য। এখন আপনি যান, আমি অনেকটা সুস্থ আছি। আর কোনো প্রয়োজন হলে আমি আপনাকে ফোন করব। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান তো। তারপর পপি আপু একটা নাম্বার বলতে লাগে। আমি তার নাম্বার শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। লাস্টের 2টা অক্ষর বলতে যাবে তখনই নিজেকে সামলে নেয়। সে থতমত খেয়ে পুনরায় বলতে লাগে, আরে না, নাম্বারটা তো নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে। নতুন সিম নিয়েছি, নাম্বারটা ঠিক মনে নেই। তুমি একটু ওয়েট করো, আমি আমার রুম থেকে ফোন নিয়ে আসছি। কথাটা বলে আপু আমার রুম থেকে দৌড়ে চলে যায়। আমি তার ভাব লক্ষণ চলাফেরা দেখে অবাক হয়ে যাচ্ছি। আর আজকে তার নাম্বার বলার ধরনটা দেখে আরও অবাক হয়ে যাচ্ছি। আপুর নাম্বারের সঙ্গে আমার বউয়ের নাম্বার তো হুবহু মিল, প্লাস 2টা অক্ষর বলতে গিয়েও থেমে গেল। কি ভাবছি এগুলো আমি? হয়তো এইটা মিরাক্কেল। আমার এমন ভাবনার মাঝে আপু তার ফোন নিয়ে আমার রুমে চলে আসে। খাটের পাশে বসে মাথা থেকে জলপট্টি নিয়ে বাটির ভিতর ভিজিয়ে পুনরায় আমার মাথায় জলপট্টি দিতে লাগে। আর আমার ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলে, লক খুলে দাও, আমি আমার নাম্বারটা সেভ করে দিচ্ছি তোমার ফোনে। আমি লক খুলে দিতেই আপু ফোন টিপতে লাগে। আমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করি। এখন শরীরটা ব্যথা অনুভব হচ্ছে। আপু আমার ফোন নিয়ে দেখে তার ছবি আমার ওয়ালপেপারে দেয়া। তারপরে কল লিস্টে গিয়ে চেক করতে লাগে কোনো মেয়ের নাম্বার আছে কিনা। কল লিস্টে গিয়ে দেখে মা বাবা, ফ্রেন্ড, আঙ্কেল আন্টি আর একটা কারোর নাম্বার নেই। ফোনে শুধু আছে মাই ওয়াইফ লেখা। নাম্বারটা ভিতরে ঢুকে দেখে তার নাম্বার। এটা দেখে আপু মুচকি হাসি দিল। তার ভাবনায় ছেদ ঘটে আমার কথা শুনে। আপু কি করছেন? নাম্বার সেভ করা হয়নি, ফোনটা দেন তো, একটু আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। তারপর আপু আরেকটু পর ফোনটা আমার দিকে এগিয়ে দেয়।
ফোনটা হাতে নিয়ে দেখি তার নাম্বারটা সেভ করে দিয়েছে আপু লিখে। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে কিংবা সৌরভকে ফোন করো। কথাটা বলে আপু আমার রুম থেকে বেরিয়ে যায়। আপু রুম থেকে বেরিয়ে যেতে আমি আমার বউকে ফোন করি। অনেক মিস করছিলাম তাকে, তার কথা অনেক মনে পড়ছিল। ফোন করতে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বোধহয় ফোনের পাশে ওয়েট করছিল আমি কখন ফোন করব তাকে। ফোন রিসিভ করে ওই পাশ থেকে বলতে লাগে, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর আমাকে মনে পড়লো আপনার? না মানে আমি অনেক অনেক সরি, আপনাকে ফোন করতে পারিনি। কলেজ থেকে অনেকটা আগে এসেছিলাম, শরীরটা ভালো না লাগায় শুয়ে পড়ি। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। শরীরে অনেকটা জ্বর এসেছিল। ও আচ্ছা, নিজের দিকে খেয়াল রাখতে পারো না? জ্বর কেমন করে আসে তোমার? আসলে আমি নিজেও জানি না কেন জ্বর এসেছে আমার। তারপর আমি আমার সিনিয়র বউয়ের সঙ্গে কথা বলে ফোনটা রেখে দেই। ফোনটা পাশে রেখে মা বাবাকে নিয়ে চিন্তা করতে লাগি। তাদের কথা ভেবে চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ে। নিজের চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলি। তারপর ফোনটা হাতে নিয়ে আম্মুর কাছে ফোন করি। অনেকবার রিং হয়, ফোন রিসিভ হয় না। দ্বিতীয়বার ফোন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে। কিরে বাবা, কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো? বন্ধুদের বাসায় গিয়ে আমাদের কথা ভুলে গেলি? একবার ফোন করে পৌঁছেছিস, এই কথাটা বলার প্রয়োজন মনে করলি না? আম্মু, আমার না মনে ছিল না। তোমাদেরও কি মনে ছিল না? তোমরা কি একবারও প্রয়োজন মনে করলে না ফোন করে আমি ঠিক মতো এসেছি কিনা তা জিজ্ঞেস করা? আসলে তোমরা দুজন আমাকে ভালোই বাসো না। বাবা মা তোমরা দুজনেই স্বার্থপর, আমাকে একদমই ভালোবাসো না। থাকো তোমরা তোমাদের লাইফ, তোমাদের ব্যবসা নিয়ে, তোমাদের কাজ নিয়ে। আমি তোমাদের সঙ্গে আর কোনো কথাই বলবো না। আমি তোমাদের সঙ্গে পরিচয় রাখতেও চাই না। তোমরা যার জন্য এত কিছু করেছো, দিন শেষে সেই যদি সব কিছু না নিতে রাজি হয় তখন কি করবে? আমি এখানে এসেছি তোমাদের কাছ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে। সৌরভের মা বাবা অনেক ভালো, আমাকে অনেক আদর করে, যা তোমরা কখনো করনি আমাকে। অন্যের মা বাবা আমাকে এত ভালোবাসে, আর সেখানে আমার মা বাবা আমার দিকে ফিরেও তাকায় না, আমাকে সময় দেয় না। একদমই এই কথাগুলো বলে ফেলি। ফোনের ওই পাশ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পাই। আমি নিজেকে আর সামলাতে পারি না, নিজেও কেঁদে ফেলি। কাঁদা কাঁদা কণ্ঠে বলতে লাগি, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে থাকতে। তোমরা আমাকে সময় দাও, আমার সব কিছু বোঝো। এইখানে এসেছি কেন জানো? সৌরভের মা বাবা সৌরভ আর ওর বোনকে সর্বদাই সময় দেয়, অনেক ভালোবাসে। ওরা আড্ডা দেয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে, ফ্রি ওরা। আর আমি তোমাদের সঙ্গে আড্ডা তো দূরে থাক, কথা বলার মতো সময়ও পেতাম না। আমার এই কথা শুনে যেন ফোনের ওই পাশ থেকে মা কান্নার আওয়াজ আরও বাড়িয়ে দেয়। মাকে কান্না করতে দেখে বলি, এখন আর কান্না করে কি করবে বলো? তোমরা থাকো তোমাদের কাজ নিয়ে। কথাটা বলে সাথে সাথে ফোন রাখতে যাব, অমনি মা বলে, প্লিজ বাবা, আমাদেরকে তুই ভুল বুঝিস না। আমি আর তোর বাবা চেয়েছিলাম তুই যেন সুখে শান্তিতে থাকতে পারিস, তোর যেন কষ্ট করতে না হয়। তাই তোর জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করে রেখে যেতে চেয়েছিলাম। কখনো ভাবতেও পারিনি টাকার পিছনে ঘুরতে ঘুরতে তোকে হারিয়ে ফেলবো। প্লিজ বাবা, এমন ভাবে কথা বলিস না। তুই বাসায় চলে আয়, তোকে এখন পর্যাপ্ত সময় দেব, তোকে আর অবহেলা করব না। আমি অফিস থেকে চলে আসব বাসায়, আর কখনো অফিসে যাব না। সব সময় তোকে সময় দেব, তোর বাবাকে ওর অফিসে যেতে বলবো না। তাও বাবা, এমন ভাবে কথা বলিস না। বাসায় চলে আয়, আমরা তো তোর মা বাবা। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। বললেই তো আর যেতে পারবো না। এখানে কলেজে ভর্তি হয়েছি, লেখাপড়া করছি। কলেজ শেষ করে তারপর না হয় বাসায় যাব। না বাবা, তুই আয়, তুই এখানে একটা কলেজে ভর্তি হয়ে নিস।
তাও তুই চোখের আড়াল হোস না। আমরা বুঝতে পারছি তোকে ছাড়া থাকাটা অনেকটা কষ্ট রে। এখন আর কেউ বাসায় গেলে আমাদের কাছে আসে না, আমরা কেমন আছি জিজ্ঞেস করে না, অফিস কেমন কাটলো এগুলো জিজ্ঞেস করে না, কেউ পিছু পিছু ঘোরে না, আর রান্নাঘরে গিয়েও আমার সঙ্গে কেউ হাতে হাতে কাজ করে না। তোকে অনেক মিস করছি বাবা, তুই বাসায় চলে আয়। আচ্ছা মা, দেখি কি করতে পারি। তারপর মার সঙ্গে কথা বলে মাকে সান্ত্বনা দেই। একটু পর ফোন রেখে দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে লাগি, মা বাবা হয়তো বা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন আমার উচিত তাদের কাছে যাওয়া। এই শরীর নিয়ে তো আর যেতে পারবো না। আরও 2-1 দিন এইখানে থাকি, তারপর না হয় চলে যাব মা বাবার কাছে। আনমনে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। ঘুম ভাঙতেই সামনে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। পাশ ফিরে তাকাতেই তো আমি অবাক হয়ে যাই। দেখি আপু বসে আছে খাবারের বাটি হাতে নিয়ে। বসে থেকে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আমি তার হাতে হাত রেখে আলতোভাবে ঝাঁকিয়ে ডাকতে লাগি। আমার ডাক শুনে আপু উঠে বসে, নিজেকে তৈরি করে সামলে নিয়ে বলে, কি পিচ্চি, ঘুমিয়ে গেছিস? খাবার খাইতে হবে না? খাবার না খেলে দেখবি অসুস্থতা ঠিকই হবে না। তোর মা বাবা খাবার নিয়ে আমাকে তোকে খাইয়ে দিতে বলেছে, তাই বাবা মা খাবার নিয়ে আমাকে তোকে খাইয়ে দিতে বলেছে। আমি এসে দেখি তুই ঘুমিয়ে গেছিস, আমি ডাকিনি, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিস। সরি রে, নে খাবারগুলো খেয়ে নে আর ওষুধগুলো খেয়ে নে, জ্বর ঠিক হয়ে যাবে। কথাটা বলেই আপু আমার দিকে 1 লোকমা ভাত এগিয়ে দেয়। আমি কিছু চিন্তা না করেই খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে আপু আমাকে ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে যায়। আমি যেন যতই আপুকে দেখছি ততই অবাক হচ্ছি। তিনি আমার সঙ্গে এমন করছে কেন? বাসায় তো অনেক লোক আছে, কাজের মেয়ে থেকে শুরু করে আন্টি আঙ্কেল সৌরভ আছে। তারা আমার রুমে খাবার না নিয়ে এসে তিনি এলেন কেন? এমনিতেও প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তারপর এত চিন্তায় মাথা ব্যথা যেন দ্বিগুণ করে দেয়। আর কোনো চিন্তা না করে আমি পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করি। ঘুম না আসায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। সকালবেলা আজানের শব্দে ঘুম ভেঙে যায়। ওঠার চেষ্টা করি, বাট উঠতে অক্ষম হই। পুরো শরীরটা ব্যথায় যেন নাজেহাল অবস্থা। বুঝতে পারছি না গায়ে ঠিক কতটা পরিমাণ জ্বর এসেছে আমার। তখন দরজায় কারো কড়া নাড়ার শব্দ পাই। কি যেন মনে করে আমার চোখ বন্ধ করে ফেলি। আলতোভাবে তাকিয়ে দেখি আপু দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করছে। আমার কাছে এসে সর্বপ্রথম কপালে হাত দিল। হয়তোবা বোঝার চেষ্টা করছে আমার জ্বরের তাপমাত্রা কত। তারপর যা করলো আমি যেন নিজেকে নিজেই কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমার মাথায় আলতো করে চুম্বন খাই। তখন আমি তাকাই। আমার তাকানো দেখে পপি আপু অনেকটা ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে। আমি তাকে বুঝতে না দিয়ে বলি, না আপু, এইমাত্র ঘুম থেকে উঠলাম। না আপু, আমি ঠিক আছি। কথাটা বলে যেই উঠতে যাব অমনি পড়ে যাই। তখনই আপু আমাকে ধরে ফেলে। তারপর আমাকে পুনরায় খাটে শুইয়ে দিয়ে বলে, ঘুমিয়ে থাকো তুমি, উঠতে হবে না। আমি গিয়ে বাবা আর মাকে বলছি তোমার অসুস্থতা জ্বরের কথা। আগে থেকে অনেকটা বেশি হয়ে গেছো তুমি। কথাটা বলেই পপি আপু রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি খাটে শুয়ে চিন্তা করতে থাকি, পপি আপুর আচরণ এমন কেন? নাকি আপু এরকমই? নাকি তার মনে আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা বিরাজ করছে? আর তার দুটো চোখ যেন চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। কথাটা আনমনে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ি। অন্যদিকে আঙ্কেল আন্টি বসার রুমে বসে বসে চা খাচ্ছিল আর খবর দেখছিল। তখনই পপি আপু তাদের সামনে গিয়ে বলতে লাগে, আব্বু আম্মু স্বাধীনের তো প্রচন্ড পরিমাণে জ্বর, সে তো উঠতেই পারছে না। ওর রুমের পাশে দিয়ে যাচ্ছিলাম, তখনই গঙ্গানির শব্দ শুনতেই ও রুমের মধ্যে গিয়ে দেখি খাটের নিচে পড়ে রয়েছে। তারপর আমি তাকে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়ে এসেছি। মাথায় হাত দিয়ে আমি পুরো অবাক হয়ে যাই। জ্বরে মানুষের এত তাপমাত্রা হতে পারে ভাবতেই পারিনি। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। পপি তার বাবাকে কথাগুলো বলতেই বসার রুম থেকে উঠে পপির মা বাবা আমার রুমে চলে আসে। এসে দেখে আমি অজ্ঞান হয়ে খাটে শুয়ে আছি।
তারপর তারা পাশে থাকা গ্লাস থেকে পানি আমার মুখে ছিটাতে লাগে। তখনই আমার জ্ঞান ফিরে আসে। পিট পিট করে তাকাতেই আঙ্কেল আমাকে দেখে বলে, বাবা, তোমার এতটা জ্বর, একবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তোমার যদি কিছু হয়ে যেত তখন তোমার বাবাকে আমি কি জবাব দিতাম বলো? বাদ দাও সেসব কথা। এখন কেমন লাগছে তোমার? আর মা, পপি, তুই ওকে একটু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিস। হ্যাঁ বাবা, দিচ্ছি। কথাটা বলেই পপি আপু রুম থেকে চলে যায়। অন্যদিকে আঙ্কেলের বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কালকে রাতে আপু তো বলল আঙ্কেল নাকি আমার অসুস্থতার খবর শুনতে পেয়েছে আর তাকে পাঠিয়েছে আমাকে খাবার খাওয়ানোর জন্য। তাহলে কি আপু আমাকে মিথ্যা বলল? কেন মিথ্যা বলল? আপুর কাছ থেকে জানতে হবে আমাকে সবকিছু। কথাগুলো মনে মনে ভাবছিলাম চোখ বন্ধ করে। তখনই কপালে ঠান্ডা অনুভব করে তাকিয়ে দেখি পপি আপু পাশে বসে থেকে আমার কপালে জলপট্টি দিচ্ছে আর আমার দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। তার চাহনির মধ্যে কেমন কেমন যেন একটা মায়া লেগে আছে। তার মায়ায় যেন আমি ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছি। আর তার দুটো চোখ চেনা চেনা লাগছে, বাট চিনতে পারছি না। কোথায় যেন দেখেছি। আমার চাহনি দেখে পপি তার হাতের পৃষ্ঠ দিয়ে চোখ মুছে ফেলে। আমি বুঝতে পারি না আপু কি কান্না করছিল, কেন কান্না করবে সে। আমি তার কি হই যে সে কান্না করছে? না, এত চিন্তা করে কাজ নেই, যা হবার হবে। আগে সুস্থ হয়ে নেই, তারপর আপুকে জিজ্ঞেস করব সে কেন এরকম ব্যবহার করছে আমার সঙ্গে। সেইভাবে পেরিয়ে যায় দিনটা। বিকেলের দিকে সৌরভ আমার রুমে এসে আমার পাশে বসে মাথায় হাত রেখে বলতে লাগে, শোন, কালকে তো স্যার আমাকে বলেছিল আমি যেন আমার মা বাবাকে নিয়ে তার বাসায় যাই, তো সেখানে যাচ্ছি। বাট তোর যে অবস্থা, তোকে তো সেখানে নিয়ে যেতে পারবো না। তোর যে জ্বর, হাত আর কিছুক্ষণ রেখে দিলে ফোসকা পড়ে যাবে। বাসায় কাজের মেয়ে আছে, তারা তো খুব একটা টেক কেয়ার করতে পারবে না। তার কারণে আপুকে রেখে গেলাম। কোনো কিছু দরকার হলে আপুকে বলবি, সে এনে দেবে। আর শোন, আরেকটা কথা, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হতে পারে, চিন্তা যেন করিস না। আপু তো তার রুমে সেই দুপুর থেকে দরজা লাগিয়ে দেয়া আছে, খুলছে না। আমি তাকে বলে দিতে পারলাম না, তুই বলে দিস তোর কাছে যদি আসে। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর রুম থেকে বেরিয়ে যাই। তারপর তার মা বাবাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা হই। স্যারের বাসায় কেন গেল সৌরভ আর তার মা বাবা? কেন সৌরভ আর তার মা বাবাকে ডাকলো তার বাসায়? বাকিটা না হয় গল্পের সাথে থাকেন, ঠিকই জানতে পারবেন। অন্যদিকে আমি আমার রুমে শুয়েছিলাম। সেভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। ফোন হাতে নিয়ে যে ফোন করে কথা বলবো সেটুকু শক্তি আমার গায়ে অবশিষ্ট নেই। ভাবছিলাম কথাগুলো তখনই দরজার শব্দ হয়। দরজার দিকে তাকিয়ে দেখি আপু এদিকে আসছে। আমার কাছে এসে পাশে বসে মাথায় জলপট্টি দিতে লাগে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। আমি তাকে প্রশ্ন করি, এখনো কি সৌরভ আর আঙ্কেল আন্টি বাসায় আসেনি? আর আপনাকে বলতে ভুলে গেছি, আপনি তো রুমের ভিতরে ছিলেন, বাহিরে আসেননি। যাওয়ার বেলা সৌরভ বলে গেছে তারা নাকি লামিয়াদের বাসায় গেছে, ফিরতে অনেকটা লেট হতে পারে। চিন্তা যেন না করেন তাদেরকে নিয়ে। আমার কথায় আপু শুধুমাত্র মাথা ঝাঁকালো, যেন অনেক চিন্তা করছে। সে মাথায় জলপট্টি দিচ্ছে। আমি যেন নিজের মধ্যে নেই। পপি আপুর চোখ আমাকে টানছে, এক প্রকার নেশা কাজ করছে। নিজের শরীর যেন নিজে আর কন্ট্রোল করতে পারছি না। পপি আপুর গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়াই আমি আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রথমে পপি আপু আমার থেকে ছাড়া পেতে চাইলেও পরে সেও কিস করতে লাগে। আমি পপি আপুর ঘাড়ে কিস করতে করতে নিচে নামি। তখন আপু বলে, স্বাধীন, এখন তুমি অসুস্থ, এখন এসব না। কে শোনে কার কথা? আমি জোর করেই পপি আপুর সাথে ইন্টিমেট হই। সব কিছু আমি জ্বরের ঘোরে করি, যার জন্য আমার আর এই ঘটনা কোনো কিছুই মনে নেই। ঘুম ভাঙতে চোখ মেলে তাকিয়ে দেখি ঘর আলোকিত হয়ে আছে। বুঝতে পারছি না এখন দিন নাকি রাত। ফোনটা হাতে নিয়ে দেখি সকাল
7টা বাজে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠতে যাব, তখন মাথা আর শরীরটা অনেকটা ভার অনুভব করি। শরীরে ঠিক আগের মতো তেমন একটা জ্বর নেই। উঠতে যাব তখনই খাটে ভেজা কিছু অনুভব করি। সেদিকে তাকিয়ে দেখি ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। তখনই আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমার কাপড় চোপড় খুব একটা ঠিক নেই। ভালোভাবে শরীরটা পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করি গায়ের কোনো অংশে কেটে গেছে নাকি, সেই থেকে রক্ত বের হয়েছে কিনা, কিন্তু আমার শরীরে কোথাও কাটা নেই। ভাবতে লাগি এখানে রক্ত কিসের। তখনই মাথা ব্যথা বেড়ে যায়। সেখানে আর না বসে থেকে সোজা ওয়াশরুমে চলে যাই। তারপর গোসল করে নেই যেন শরীরটা একটু ভালো লাগে। গোসল করে রুমে এসে দেখি পপি আপু আমার পড়ার টেবিলে বসে থেকে ফোন দেখছে আর মুচকি মুচকি হাসে। আমি ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে আসতে যাব, অমনি আপু আমার দিকে তাকায়। হ্যাঁ আপু, জ্বরটা অনেক কমেছে, অনেক ভালো লাগছে এখন আমার। বাট হ্যাঁ আপু, জ্বরটা অনেক কমেছে, অনেক ভালো লাগছে এখন আমার, বাট হাত পা ব্যথা করছে, বোধহয় পরে ঠিক হয়ে যাবে। আপুর কথার আগামাথায় কিছু বুঝতেই পারি না। কথা বলছিল আর আমার খাট থেকে চাদর সরাচ্ছিল। আমার কাছে এসে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি তার হাসির রহস্য তো বুঝতে পারি না। পড়ার টেবিলে বসে পড়ি। আপু উদ্ভট আচরণ কেন করছে এইটাই ভাবছিলাম। তখন পপি আপু পুনরায় আমার রুমে এসে একটা নতুন চাদর বিছিয়ে দেয়। তারপর আমি গিয়ে শুয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত লাগায়। আপু রুম থেকে চলে যায়। একটু পর রুমের মধ্যে সৌরভ চলে আসে। আমার পাশে এসে বসে কপালে হাত দিয়ে বোঝার চেষ্টা করে জ্বরটা এখনো আছে নাকি। তোর শরীরে তো আগের মতো জ্বরটা নেই, চলে গেছে। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, ভালো লাগছে। শোন, তুই যদি সুস্থ থাকতি তোকে একটা ট্রিট দিতাম। জানিস না কালকে কি হয়েছে? স্যার কেন তার বাসায় আমার বাবা মাকে যেতে বলেছিল জানিস? আমি মাথা দিয়ে না বোঝাই। আরে লামিয়া ওর বাবাকে সব কথা খুলে বলেছিল অনেক আগে। আর আমাদের কলেজের প্রিন্সিপালই হচ্ছে লামিয়ার বাবা। কালকে তো দেখলি বাবা আমাকে ডেকেছিল আমার আর লামিয়ার বিয়ের বিষয় নিয়ে কথা বলার জন্য। কবে, কোন সময়, কখন বিয়ে দেবে সেই দিনক্ষণ নিয়ে কথা বলেছে। বাবা বলল যে এখন বিয়ে না দিতে লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে। এর থেকে আমাদের এক্সাম শেষ হয়ে যখন আমরা ভার্সিটিতে উঠব তখন আমাদের বিয়ে দেবে। জানিস আমি অনেক অনেক খুশি হয়েছি, কারণ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার হাতটা ধরতে পেরে। আর আমাদের শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। তোকে অনেক মিস করেছি ওইখানে, বুঝলি? যদি তুই থাকতি তাহলে আরও অনেক এনজয় করা হতো, জানিস? হ্যাঁ, আমিও সব কিছু ঠিক করে নিয়েছি। মা বাবা আমাকে অনেক ভালোবাসে। কালকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। আমি যেন তাদের কাছে চলে যাই, আর আমাকে তারা অনেক মিস করছে। বুঝতেই পারছি না কি করব। তাদের কাছে চলে যাব নাকি এখানে থেকে আমি পড়ালেখায় ফোকাস দেব। দেখ, তোর লাইফটা তুই যেভাবে লিড করবি সেভাবেই কর। আর তোর বাবার অনেক অর্থ সম্পদ আছে। তোর লেখাপড়া না করলেও অনায়াসে তুই জীবন চালিয়ে যেতে পারবি। আর তোর মা বাবার কাছে থাকাটাই তোর ভালো হবে, কারণ তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাদের ক্ষমা করে দিয়ে কাছে নেওয়া উচিত। আর আমি মনে করি তুই তাদের কাছে গিয়ে তোর জেলায় একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাস। হ্যাঁ রে, ভাবছি এটাই করব। তাই তোর কাছ থেকে জানার জন্য বলছিলাম। বাট তুই তো আমার মনের কথা সবসময় সবার আগে বুঝে যাস। একটু সুস্থ হই, আগামীকাল না হয় বাসায় চলে যাব। আগামীকালকে চলে যাবি? থাক আর দু একদিন আমাদের এখানে, তোকে সব কিছু ঘুরিয়ে দেখাই আমাদের জেলায় কি কি আছে। মা অনেক কান্নাকাটি করেছে। আমি যেন কালকে বাসায় চলে যাই। অন্য এক সময় আসবো তোদের এখানে, তখন এসে অনেক দিন থাকবো, বুঝলি? প্লিজ এখন আর বাধা দিস না। তারপর সৌরভের সঙ্গে আরও অনেক কথা বলতে লাগি। কথা বলা শেষ হলে সৌরভ রুম থেকে চলে যায়। আমি রুমের মধ্যে বসে থেকে আর কি করব। তাই বেলকনিতে গিয়ে ফোনটা বের করে মাই সিনিয়র ওয়াইফ নামের নাম্বারটাতে কল করি।
প্রায় 2 দিন হয়ে গেল তার সঙ্গে কন্টাক্ট হয় না। আর কি ব্যাপার, আমায় কি সে পছন্দ করে না, নাকি মেনে নিতেই পারেনি? 2 দিন হলো তাকে ফোন করি না, টেক্সট করি না, বাট তার দিক থেকে কোনো ফোন কল নেই, কোনো টেক্সট নেই, কিছুই নেই। যেই ভাবা সেই কাজ। আমি তৈরি হয়ে ওই নাম্বারটাতে ফোন করি। ফোন করার একটু পর ফোন রিসিভ হয়। সালাম দিয়ে আমি বলি, আচ্ছা, আপনি কি আমাদের বিষয়টা মেনে নিতে পেরেছেন? এখন আমাকে মানতে পারেন নাই? যদি এই বিষয়টা হয় তাহলে বলেন, আমি আপনার ইচ্ছায় ডিভোর্স দিয়ে দিব। আপনি আমি আলাদা হয়ে যাই এরকম থাকার থেকে। না, মোটেও না। আসলে অনেক কাজের চাপ ছিল তো, আমার পিচ্চি জামাইয়ের কথা মনে পড়েছে, বাট ফোন করার সময় হয়ে ওঠেনি, বুঝলে? আর আমি আমার পিচ্চি জামাইকে ভালোবাসি না, মানে অনেক অনেক ভালোবাসি। আজকে তোমার কণ্ঠ যে কেমন চেঞ্জ লাগছে, বোধহয় অনেক কান্না করেছো, এজন্য তোমার কণ্ঠ এমন হয়েছে। আমার আবার কি হবে, কিছুই হয়নি, এমনিতে একটু ঠান্ডা লেগে আছে, এই জন্যই এমন ভয়েস। কি হয়েছে তোমার, প্লিজ আমাকে সত্যি করে বলবে? অন্যদিকে আমি যখন সৌরভকে সব কথা খুলে বলছিলাম আমি আর তাদের এখানে থাকবো না, বাসায় চলে যাব, তখন পপি আমার দরজার আড়াল থেকে সব কথা শুনে নেয়। তাই সে কান্না করে, আমাকে আর দেখতে পারবে না, আমাকে আর কেয়ার করতে পারবে না, আর তার চোখের সামনেও দেখতে পারবে না, এটা ভেবে কান্না করছিল সে। তখনই আমি তাকে ফোন করি আর রিসিভ করে রুমে ঢুকতে ঢুকতেই আমার সঙ্গে কথা বলতেছিল। অন্যদিকে আমি সিনিয়র বউয়ের সঙ্গে কথা বলে মনটা অনেক ভালো লাগে। রুমে গিয়ে আমার সব ব্যাগপত্র গোছাতে লাগি, আগামীকালকেই বাসায় চলে যাব। তারপর ফোনটা বের করে আম্মুর সঙ্গে কথা বলতে লাগি, আগামীকালকে বাসায় যাব এই বিষয় নিয়ে। তখন আম্মু বলে গাড়ি পাঠাবে কিনা আমাকে নেয়ার জন্য। আমি বলি না, পাঠানোর দরকার নেই, আমি আগামীকালকে ট্রেন দিয়ে বাসায় যাব, তুমি না হয় স্টেশনে গাড়ি পাঠিয়ে দিও। আম্মুর সঙ্গে কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তখন দরজার দিকে তাকিয়ে দেখি পপি আপু দাঁড়িয়ে আছে আমার দিকে, মুচকি হাসি দিয়ে বলে, নিচে তোমার জন্য খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে, আসো খেয়ে নেবে, তারপর না হয় ব্যাগপত্র গুছিয়ে নিও। আমি তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আর কি বলল, ব্যাগপত্র গুছিয়ে নেব মানে? সে কিভাবে জানলো আমি ব্যাগ গোছাচ্ছি? সে তো দেখেনি, আর রুমে তো আসেনি আজকের দিনে, তাহলে কিভাবে দেখলো সে? সে কি আমাকে নজরে রাখছে? নজর রাখলে কি আর না রাখলে কি, আগামীকালকে তো এই বাসা থেকে চলে যাব। কথাটা ভাবতে ভাবতে নিচে চলে আসি, খাবার টেবিলে বসে খাবার খেয়ে নেই। খাবার খাওয়ার সময় আঙ্কেল আন্টিকে সব কথা খুলে বলি, তারাও আর অমত পোষণ করে না। মা বাবা ছেলের মধ্যে ভালো বন্ডিং হোক এটাই তারা আশা করে। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আগামীকালকে সকাল সকাল ট্রেন থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালে চোখে আলো পড়তেই ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে দেখি পপি আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। পপি আপু জানালার উপর থেকে পর্দাটা সরিয়ে দেয়ায় আমার চোখে আলো পড়ছে, তাই ঘুম ভেঙে গেছে। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কালকে তুমি বললে তোমার ট্রেন আছে 8:30টায়, এখন 7টা বাজে, জলদি জলদি ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে চলে যাও, না হলে পরে আবার ট্রেন মিস করবে। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি তার কথা মতো শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে নিচে চলে আসি, দেখি আঙ্কেল আন্টি বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। তখনই খাবার টেবিলের দিকে নজর দিতেই দেখি পপি আপু দাঁড়িয়ে আছে। আমাকে ইশারা দিতে আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তারপর আমাকে খাবার বেড়ে দিতে লাগে। বাসা ভর্তি কাজের লোক, তারপরও আপু আমাকে খাবার বেড়ে দিতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে লাগেজ নিয়ে আঙ্কেল আন্টি আর আপুর থেকে বিদায় নিয়ে সৌরভ আর আমি বাসা থেকে বেরিয়ে আসি। আসার সময় পপি আপুর দিকে তাকিয়ে আমি যেন অবাক হয়ে যাই। সে আমাকে বিদায় দেওয়ার সময় কান্না করছিল, আমি কিছুই বুঝতে পারি না। তারপর স্টেশনে চলে যাই, সময় মতো ট্রেন চলে আসে। সৌরভের থেকে বিদায় নিয়ে আমার শহর সিরাজগঞ্জে চলে আসি। এভাবে পেরিয়ে যায় 8টা মাস, কোনো কিছুই ভালো লাগছে না, তাই নদীর পাড়ে বসেছিলাম। 15 দিন হলো সিনিয়র বউয়ের সঙ্গে কোনো কথা নেই। ভালো না লাগায় সৌরভকে ফোন করি। একবার ফোন রিং হতেই সৌরভ ফোন রিসিভ করে। তারপর ওর সাথে টুকটাক কিছু কথা বলতে লাগি। ওর দিকে তাকিয়ে দেখি ওর মুখটা গোমরা মুখ হয়ে আছে। আমি ওকে প্রশ্ন করি, কি রে, কি হয়েছে? অমন মুখ করে রেখেছিস কেন? কোনো সমস্যা হয়েছে?
আঙ্কেল আন্টি কি তোকে বকেছে নাকি আবার? আরে না, কিভাবে যে তোকে বলবো বুঝে উঠতে পারছি না। তুই আবার কি মনে করিস আমার আপু প্রেগনেন্ট, কিন্তু তার তো বিয়ে হয়নি। বাবা মা ওকে অনেক গালিগালাজ করেছে, অনেক বকাবকি করেছে। ওই বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেছে, কোনো উত্তর দিতে পারছে না। বারবার একটা কথাই বলছে, সে এখন বলতে পারবে না, সময় হোক তখন বলবে। এখন তুই বল, এমন সময় যেই হোক তার বউয়ের কাছে থাকা স্বামীর থাকা উচিত, কিন্তু কিছুই বলছে না। আমি আমার মা বাবাকে বলেছি, ছেলে যেই হোক আমরা স্বেচ্ছায় মেনে নেব, কিন্তু তারপরও ছেলের পরিচয় দিচ্ছে না আমাদেরকে। আমি কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই মিলাতে পারছি না। তখন আমি চিন্তা করতে লাগি, ওই চোখ পপি আপুর চোখগুলো আমার চেনা চেনা লাগছে। তখন আমি পপি আপুর একটা পিক, যেটা আমি লুকিয়ে তুলেছিলাম, আর আমার ফোনের সঙ্গে থাকা ওয়ালপেপারের ছবিটা মিলিয়ে দেখি। দুজনের চোখ একদম সেম। তাতে আমার আর বোঝার বাকি রইল না যে পপি আপুই আমার সিনিয়র বউ। তাই তো তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমাকে এত এত খেয়াল যত্ন করত। আর ভুল বিষয় তাহলে এটাই, আমি আর কোনো কিছু চিন্তা করতে পারি না। সৌরভ একের পর এক আমাকে ফোন করে চলেছে, আমি ফোন রিসিভ করছি না। তারপর বাসায় এসে মা আর বাবাকে সব কথা খুলে বলি। তারা আমার কথা শুনে অনেক বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের একমাত্র সন্তান আমি, আমার বিয়ে দিবে ধুমধাম করে আনন্দ করে, সেখানে কিনা আমি অঘটন ঘটিয়ে ফেলেছি। এখন আর কি করার, মা বাবা আমার কথায় রাজি হয়ে যায়। আমাকে বলে, যা বাবা, তুই আমার ঘরের বৌমাকে আমার ঘরে নিয়ে আয়, আমরা কিছুই বলবো না। তারপর আমি আর এক মুহূর্ত বাসায় না থেকে একটা গাড়ি নিয়ে ড্রাইভিং করতে করতে ঢাকায় চলে আসি। সৌরভদের বাসার সামনে এসে গাড়িটা ব্রেক করে দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। বাসার মধ্যে প্রবেশ করে দেখি বাড়িটা আগের মতো চঞ্চল নেই। বসার রুমের দিকে তাকিয়ে দেখে আঙ্কেল আন্টি চিন্তিত হয়ে বসে আছে। আমাকে এখানে দেখে সৌরভ বসা থেকে উঠে আমার কাছে এসে বলতে লাগে, কিরে, তুই অসময়ে এইখানে? একটাবার ফোন করে আসতে পারতি। তা হঠাৎ এখানে কি মনে করে আসলি? কোনো সমস্যা হয়েছে কি তোর? না কিছুই হয়নি, আমি আমার বউকে নিতে এসেছি। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায়। পুরো বাসার কাজের লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, আমি যেন ভিন গ্রহের এক এলিয়েন। আঙ্কেল আন্টি বসা থেকে উঠে আমার কাছে এসে বলতে লাগে, বাবা, তুমি কি বলছো না বলছো? তোমার বউকে নিতে এসেছো মানে? তুমি বিয়ে করেছো, একটাবার আমাদেরকে বললে না? আর তোমার বউ এখানে থাকবে কেন? আঙ্কেল আন্টি আর সৌরভ, আপনারা আমাকে ভুল বুঝবেন, বাট আমরা পরিস্থিতির শিকার ছিলাম, কিছুই বলতে পারিনি আপনাদেরকে। আপু অর্থাৎ পপি আপু আমার ওয়াইফ। তারপর আমি আঙ্কেল আন্টি আর সৌরভকে সব কথা খুলে বলি। আমার কথা শেষ হতে আঙ্কেল বলে, এত কিছু হয়েছে, আমাকে একবার বলতে, আমরা তোমাদেরকে মেনে নিতাম। এখন তোমার বাবা মা কি এতে মত আছে? যদি মত থাকে তাহলে আমরা আমার মেয়েকে তোমার সঙ্গে পাঠাবো, না হলে আমার মেয়েকে এইখানে থাকবে। এখন আমার মেয়ের বাচ্চার বাবাকে তা তো জানতে পারলাম, এতেই ভালো। আঙ্কেল আমার বাসার সবাই রাজি। বাসার সবাইকে আমি বলেছি, তারা আমার কথা শুনে প্রথমে কষ্ট পেলেও পরে অনেক খুশি হয়েছে। তারা পপি আপুকে আমার বউকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। কে তোর বউ? কিসের বউ? কার বউ? আমি কারো বউ না, আমি একটা নষ্ট মেয়ে। আমার গর্ভে যে সন্তান, ওটা একটা খারাপ সন্তান। আমার সন্তানের বাবার কোনো প্রয়োজন নেই। দেখ মা, তুই কথাগুলো বলছিস আমাদেরকে ইন্ডিকেট করে, আমি ভালো করেই বুঝতে পারছি। বোঝার চেষ্টা কর, আমার জায়গায় থাকলে তুই কি করতি? তুই একবার বলতে পারতি যে স্বাধীন তোর সন্তানের বাবা, আমরা কিছুই করতাম না। তুই যদি বলতি অন্য ছেলে, আমরা কিছুই বলতাম না, বাট তুই তো কিছুই বলিস না। এর জন্য রেগে গিয়ে আমি তোকে অনেক কথা বলে ফেলেছি। আঙ্কেল আন্টি, যা হবার তা হয়ে গেছে। আর বউ তোমাকে বলছি, মা বাবা যা করে ভালোর জন্য করে। হয়তো রেগে বলেছে তোমাকে, তোমাকে তো তারা অনেক ভালোবাসে। এখন এত কথা না বলে তোমার রুমে গিয়ে গোছগাছ করে নাও, আমরা আমাদের বাসায় যাব। পপি সেখান থেকে নড়ছেও না, চড়ছেও না। আমি ওর হাত চেপে ধরে তার রুমে চলে যাই।
আলমারিতে গিয়ে তার কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে ঢোকাতে লাগি। আমার কাণ্ড দেখে সে হেসে ফেলে আর কান্না করতে লাগে। এইটা সুখের কান্না। তারপর আমার হাত থেকে ওর কাপড় ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, আমার জুনিয়র বরটা এতটা সাহসী কি করে হতে পারে, যেখানে তোমার কিছু হয়ে যাবে বলে আমি কিছুই বলিনি। অন্যদিকে তুমি কিভাবে তোমার ফ্যামিলিকে জানিয়ে দিলে? ওয়েট, তুমি কিভাবে জানতে পারলে আমি তোমার স্ত্রী? তারপর আমি আমার সিনিয়র বউকে সব কথা খুলে বলি। তারপর আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং করতে করতে বাসায় চলে আসি। মা বাবার সঙ্গে পপির পরিচয় করিয়ে দেই। মা বাবা পপিকে দেখে অনেক খুশি হয়। তখন বাবা হাসতে হাসতে বলে ওঠে, আনতে চাইছিলাম বৌমা, সঙ্গে নাতিও চলে আসছে। বাবার কথা শুনে বাসায় থাকা সবাই হাসতে লাগে। তারপর সিনিয়র বউকে আমার রুমে নিয়ে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে পিপি আপু আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। তখন আমি পপি আপুকে বলি, আচ্ছা আমি জানি তোমার গর্ভে যে বাচ্চা ওটা আমার, বাট কখন কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পিচ্চি, তুমি তোমার মতে থাকলে তো জানতে পারবে। তুমি যে অসুস্থ হয়ে জ্বরে পড়েছিলে সেদিন রাতে আমার সাথে জোর করো, আর আমি নিজে কন্ট্রোল করতে না পেরে তোমাকে সাড়া দিই। বুঝেছো পিচ্চি জামাই? তার মানে খাটে রক্ত ছিল এইটা? আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি আপু অর্থাৎ আমার সিনিয়র বউ আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগে।